সম্মেলনে আপনারা আলোচনা করবেন বিভিন্ন বিষয় যা এই সংগঠনকে উদ্বুদ্ধ করবে এবং সম্মেলনের প্রসার ঘটাবে এবং সেই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের এই সংগঠনের যে কাজ করণীয় সেগুলো সমস্ত সেই রাস্তার পথ আমাদের তৈরি করতে হবে। গত সম্মেলনেও যে
আবেগ, যে উদ্বেগ ইত্যাদি আমরা দেখেছিলাম, আজকের সম্মেলনে এসে যেটা মনে হচ্ছে যে কিছুটা মূল্য সেই স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে না। গত সংগঠনের কথা আমার মনে আছে, গত সম্মেলনে কি আবেগ, কি উচ্ছ্বাস, কি আগ্রহ ছিল এই হল। 3-4 বছরের ব্যবধানে তা অনেকখানি সীমিত হয়ে গেছে তো ঠিক, তার অর্থ হচ্ছে যে মানুষ এত প্রেরণা পাচ্ছে না। পুরপ্রধানকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের পুতুল চ্যাটার্জি। সুকান্ত ইএসপি লাইসেন্সিং, তাকে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের মিসেস হালদার। নির্বাচিত প্রতিনিধি সহ সাধারণ সদস্য বন্ধুদের স্বাগত জানাই। বাকি বেশ কিছু রোগ বা অঞ্চল তাদের সংগঠনে পরিকাঠামো না থাকার জন্য সদস্যপদ করতে পারেননি। বিগত সম্মেলনের পরবর্তী সময়ে প্রয়াত সদস্য বন্ধুদের শাশ্বত আত্মার প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই। সেই সাথে প্রয়াত বন্ধু পরিবারবর্গকে জানাই আন্তরিক সমবেদনা। বন্ধুগণ, ঐতিহ্যমণ্ডিত আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকের সম্মেলনে 29টি রোডে নির্বাচিত প্রতিনিধি সহ সাধারণ সদস্য বন্ধুদের স্বাগত জানাই। বাকি বেশ কিছু রোড বা অঞ্চল তাদের সংগঠনের পরিকাঠামো না থাকার জন্য সদস্যপদ পুনর্নির্বাচন করতে পারেননি, তাই তারা আজকের এই সম্মেলনে অনুপস্থিত। প্রস্তুতি কমিটির প্রতিবেদন পেশ করার প্রাক্কালে বিগত সম্মেলনের পরবর্তী সময়ে প্রয়াত সদস্য বন্ধুদের শাশ্বত আত্মার প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই। আমাদের সংগঠনের বয়স আজ 40 বছর। আগামী বছর তার রজত জয়ন্তী বর্ষ উদযাপিত হবে। সেই বিচারে আজকের সম্মেলন মোটি শ্লাঘার বিষয় নয়। কেন, সোসাইটি অ্যাক্ট অনুযায়ী বছরে, আচ্ছা এখানে একটু কারেকশন করে নেবেন আপনারা, 7টি সম্মেলন হবে না, যেহেতু এটা আজকে 6তম সম্মেলন, সেই জন্যে 6টি সম্মেলন। সদস্যা প্রত্যেকেই আমার শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানিয়ে আমার দুটি কথা। এই অ্যাসোসিয়েশন 2001 থেকে শুরু হলো। আমি 2012 পরে রিটায়ার করেছি। তারপর থেকে সদস্য, এবং এই সদস্য হিসেবে বেশ কতগুলো সম্মেলনে উপস্থিত থাকতে পেরেছি, আর কতগুলো পারি, তার কারণ আমার নিজের অসুস্থতাকে কেন্দ্র করে উপস্থিতি না থাকার কারণে। যাই হোক, এই সম্মেলন চলছে। নির্দিষ্ট বক্তব্যের মধ্যে আমি সবাইকে শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার জানিয়ে এই সম্মেলনের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অ্যাকচুয়ালি ওন ইউর ওন হাউস, এই নামটা কিন্তু অ্যাসোসিয়েশন তৈরি করলো, এই নামটা কিন্তু কোম্পানি এই নামটা দিয়ে প্রচার করেছিল 2001 সালে। অর্থাৎ কোম্পানির বাড়ি আপনার বাড়ি করে নিজে কিনে নেন করে হচ্ছে টাউনশিপে, টেগর হাউসে, টিএ বিল্ডিংয়ে, অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ে এই ধরনের হচ্ছে তারা হচ্ছে পোস্টার লাগিয়েছিল। এই বাড়িগুলো বিক্রি করার জন্য কোম্পানি তৎকালীন আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে এগুলো লিজিংয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই সময়
দুর্গাপুর স্টিল এবং অ্যালো স্টিল প্ল্যান্টের একটা বড় সংখ্যার কোয়ার্টার হচ্ছে, অ্যালো স্টিলের সংখ্যাটা প্রায় 1663 মতন এইভাবে লিজিং হয়েছিল। এবং 99 লাইসেন্সিং এর কিছু কোয়ার্টার হচ্ছে লিজিং এ হয়েছিল, লিজিং এ মাইগ্রেট করা হয়েছিল। মামলা করে একটা আন্দোলনকে বিশাল জায়গা পৌঁছে দিতে পেরেছিলাম। তার জন্য যদি সবচেয়ে বেশি ভূমিকা থাকে সেটা হলো ওলেও অ্যাসোসিয়েশন, অবশ্যই বলুদা, এবং তার সাথে আরো যারা ছিলেন সুচিতা সুচিতা এইটা ছিলেন, ওরা আমাকে ভালো করে চেনেন। 15 সাল থেকে ওনাদের অফিসটা আমরা ব্যবহার করছি, পরামর্শ নিচ্ছি, সময় দিচ্ছেন। আমরা কৃতজ্ঞ, আমরা দায়বদ্ধ, আমরা কৃতজ্ঞ বলুদা এবং অ্যাসোসিয়েশনের প্রতি। আমি যখন কালকে রাত পর্যন্ত এখানে আসার আহ্বান পাইনি, এবং এই আহ্বানটা আমি বক্রভাবে পেয়েছি, ডাইরেক্ট পাইনি। আমি ক্ষোভের কথা বলেছিলাম যে আমরা আপনাদের সাথে রয়েছি দীর্ঘদিন। যাই হোক, দীর্ঘ একটা বৃহত্তর আন্দোলনের স্বার্থে, মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। একটাই ওয়ার্ড, ইউনিটি। এটাকে আমরা যদি গুরুত্ব না দিই কিন্তু আমরা হেরে যাবো। আরো বৃহত্তর করতে আমাদের কিন্তু মেম্বার আরো অনেক বাড়াতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যদি মাসিক না করে আমরা বাৎসরিক চাঁদাটা নিই, সেটা আমাদের একটু সুবিধা হবে। তৃতীয়ত হচ্ছে আপনাদের আরো অনেক যোগাযোগ করতে হবে আমাদের এই ম্যানেজমেন্টের সঙ্গে, যাতে তারা বোঝে যে আমরা আছি, আমাদের উপস্থিতিটা তাদের জানাতে হবে, এবং তাদের সাথে কি কথোপকথন, এই কথোপকথনটা কিন্তু আমাদের সমস্ত সদস্যদের মধ্যে জানানোর ব্যবস্থা রাখতে হবে। আর এছাড়া আরেকটা আমি বলি, আমাদের এখানে কিন্তু নারীদের নিয়ে কোনো রকম নেই, কিন্তু নারীদের একটা সুরক্ষার কোনো ব্যবস্থা যদি এখান থেকে করা যায়, আমার মনে হয় সেটা ভালো হয়। আর এবারে আপনাদের এখানে সমস্ত ওনার্স অ্যাসোসিয়েশনের যে সমস্ত মেম্বার্স আছে তাদের বলি, আপনারা কিন্তু বিভিন্ন প্রোগ্রামে ঠিকমতো আসুন। আপনারা যদি যোগাযোগ না রাখেন তাহলে কিন্তু প্রোগ্রামগুলো ঠিকমতো হয় না, প্রোগ্রামগুলো সমস্ত অর্ধেক হয়ে থাকে। ওন ইয়োর ওন হাউস সম্পাদক বলেছেন, আপনারা সবাই জানেন একটা জগদ্দল পাথরে পরিণত হয়েছিল। প্রথমে ব্যক্তিগতভাবে যে প্রিপারেটরি কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটিকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। এই পাথরটাকে সরিয়ে ওনারা আজকে এই সম্মেলন মঞ্চে আনতে পেরেছেন, এবং এরা যে কতটা পরিশ্রম করেছে, কিছু কিছু ঘটনা আমার কানে এসছে, তাদেরকে আরেকবার ধন্যবাদ। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আমরা কি এটা সম্মেলন করছি না সমাবেশ করছি? কারণ সম্মেলনের নিজস্ব কিছু তালিকা আছে, যারা প্রেসিডিয়ামে আছেন তারা যথেষ্ট অভিজ্ঞ, তাদের দেখে আমরা শিখেছি। সম্মেলন হয় ইন হাউস। যাই হোক, ওটা আমার বলার এখতিয়ারের বাইরে, তবুও বলে ফেললাম। প্রতিবেদনের উপর আলোচনা, যেটা আমার লিমিট, আপনারা একটু দেখুন, 6 পাতায় আছে ডিএসপি হাসপাতাল সুপার স্পেশালিটি স্তরে উন্নত করতে হবে। এগ্রি। এই হাসপাতালকে কোনোভাবেই বেসরকারি কোনো সংস্থার হাতে তুলে দেওয়া চলবে না। কেন? অসুবিধা কোথায়? হাসপাতালে যারা আপনারা আগেও গেছেন, এখন যাচ্ছেন, আউটসোর্সিং হওয়ার ক্ষেত্রে, আউটসোর্সিং হওয়ার পরে হাসপাতালের পরিষেবা উন্নত হয়নি? উত্তর আমি দেব না। এবং সম্পাদকের সঙ্গে আমিও একমত যে বেসরকারিকরণ চলবে না, আপনাদের সঙ্গে আমি একমত। এটা যদি হয়, এটা যদি সম্পাদক প্রতিবেদনে রাখেন, তাহলে স্ববিরোধী প্রস্তাব এই প্রতিবেদনের মধ্যেই রাখা আছে। আপনি 3 পৃষ্ঠা দেখুন, 3 পৃষ্ঠা বলা হচ্ছে আগামী প্রজন্মকে আনতে হবে। একটা সেক্টরে আমাদের যারা মেম্বার নন তাদের দিয়ে কাজকর্ম করানো হচ্ছে, সব সেক্টরকে অনুরোধ করা হচ্ছে। এটা কি ফ্র্যাঞ্চাইজি নয়? এটা কি প্রাইভেটাইজেশন নয়? তাহলে হাসপাতাল কি অন্যায় করছে? ওটা যদি ঠিক হয় এটা তাহলে ভুল, এটা যদি ঠিক হয় ওটা তাহলে ভুল। এই পরস্পর বিরোধী মন্তব্যটা, এই পরস্পর বিরোধী কথাগুলো প্রতিবেদনে কেন এলো? আমি প্রেসিডেন্টকে অনুরোধ করবো জবাবি ভাষণে এর সঠিক ব্যাখ্যাটা দেবেন, শুধু বুঝিয়ে ছেড়ে দেবেন, ওপর বোঝাবেন না।
ভেতরে গিয়ে পৌঁছাবে। এরপরে আসছি এই সংগঠনের সদস্য কারা, কারা এর সদস্য হতে পারে। আপনারা জানেন কি? তো কারো কাছে ব্যাপারটা পরিষ্কার আছে? আমার কাছে নেই। আমি যেটুকু জানতাম বা বুঝেছিলাম সেটা হচ্ছে তিনি অবশ্যই এক্স এমপ্লয়ি অফ স্টেট হবেন, তার নামে একটা লাইসেন্সি রিজি একটা কোয়ার্টার থাকতে হবে, তিনিই হবেন সদস্য। এটা আমার জানা ছিল। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসিনি এখন পর্যন্ত। হয়তো এই সম্মেলনগুলো থেকে আমরা আগামী গাইডলাইন তৈরি করব। তাহলে কি করে এখন কোনো একটা সেক্টর যিনি সদস্য নয় তাদের দিয়ে কাজ করাচ্ছেন? আগে সম্মেলন থেকে আমরা স্বীকৃতি দিই, হ্যাঁ আমি নয়, আমি বুড়ো হয়ে গেছি, আমার ছেলে সংগঠনে কাজ করবে, আগে এই স্বীকৃতিটা আসুক। আমি সম্পাদক এবং প্রেসিডিয়াম যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব এটা সঠিক ব্যাখ্যা দিতে। তারপরে দেখুন এই 6 পাতাতে আছে উন্নয়নমূলক কাজের খতিয়ান। উন্নয়নমূলক কাজের খতিয়ান তো অনেক হতে পারে। আপনার 1.5 পাতা দেননি কেন? ক্যান্সার হসপিটালে কম্বল আপনারা প্রদান করবেন, করেননি এখনো। যেটা আপনারা করেননি সেটা সাফল্য কি করে? আপনি তো 2.5 পাতা লিখতে পারতেন। এবার আমি যেটা বলতে এসেছি যে আমাদের এই সংগঠনকে নতুনদেরকে নিয়ে আসার জন্য তো বলছেন সবাই, আমরাও চাইছি যে নতুন ছেলে মেয়ে আসুক। তার জন্য আমি চাইছি যে ওপেন যদি মিটিং করা হয় মাঝে মাঝে 2 মাস 3 মাস পরে সবাইকে ডাকলাম। যখন আমি কালেকশনে যাই তখন বলে আপনারা কখন কি করছেন আমরা তো বুঝতে পারি না, শুধু চাঁদার সময় আসেন। আমি দেখো আমরা তো তোমাদেরকে ডাকি মিটিংয়ে, তো তোমরা উপস্থিত থাকো না। তখন ছেলেমেয়েরা বলে যারা নতুন প্রজন্ম তারা কিছু না কিছু কাজ করে, চাকরি বাকরি নেই, বলছে আপনারা রোববার করে মিটিংটা রাখবেন, আমরা সবাই যাবো। কারণ বাবা বুড়ো হয়েছে, বাবা যেতে পারে না, কারোর বাবা নেই, বিধবা মা, তারও বয়স হয়েছে, আসতে পারে না। তো এইসবগুলো একটু যদি লক্ষ্য করে মিটিংগুলো করার জন্য 2 মাস 3 মাস অন্তর যদি ওপেন একটা করে মিটিং করেন তাহলে কিছু নতুন প্রজন্মকে আমরা নিয়ে আসতে পারি। আমি প্রথমে এই সম্মেলনের সাফল্য কামনা করছি এবং প্রতিবেদন এবং অডিট রিপোর্ট এটাকে গুরু নানকের তরফ থেকে আমি এটাকে সমর্থন করছি। আমার 2-1টা শুধু আমরা ডিমান্ড করছি গুরু নানক থেকে, ইলেকট্রিক বিলটা যাতে অন্তত কোয়ার্টারলি করা যায় এটাকে দেখা উচিত, এবং জল যাতে 2 বেলা সাপ্লাই দেয়। সারা পৃথিবীতে মনে হয় কোথাও নেই ডিএসপির মতো যে একদিন বন্ধ একদিন দেবে, এই ধরনের যে ব্যাপারটা এটা আমরা ইমিডিয়েট করতে হবে। আর চাঁদার যে ব্যাপারটা আমরা সত্যি কিভাবে চলবো অল্প চাঁদা নিয়ে, আমাদের তরফ থেকে আমরা ডিমান্ড করছি ওটা যদি 50 টাকা নিয়ে যাওয়া হয়, এটাও মিনিমাম হয়ে যাবে, মাসে 4 টাকার কাছাকাছি আসবে, একটু বেশি। সুতরাং এই জিনিসগুলো যদি আমরা করি, এবং মেম্বারশিপের জন্য আমি অনুরোধ করবো যারা নতুন, যারা বাড়িতে বাবা মা গত হয়েছে, যারা ইয়াং আছে, যারা এখনো ওই কোয়ার্টারে আছে, তারা যাতে খুব সহযোগিতা করে এবং এই মিটিংগুলোতে যারা বেশি করে আসে, কারণ সবাই 70-এর ঊর্ধ্বে সব হয়, সবাই কাজ করার পক্ষে খুবই কঠিন হয়ে যায়। ব্যক্তিগতভাবে আমি একটা উদাহরণ দেবো, যদিও বলাটা নিজের কথা ঠিক না। এবারে এই সম্মেলনের পোস্টার 75 বছরে আমি মেরেছি গুরু নানকের রোডে, এবং এই সম্মেলনের যে পোস্টারগুলো অনেক জায়গায় কিন্তু আমরা দেখতে পাই। এই পোস্টারগুলো আমার মনে হয় ঠিকভাবে প্রচার হয়নি, লাগানো হয়নি। আর সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি ছোট্ট করে আমার প্রতিবেদন শেষ করলাম। বলার ছিল তার অর্ধেকের বেশি ঘোষবাবু বলে দিয়ে চলে গেছেন, তথাপি আমি 2-4টে কথা বলবো। 1 নম্বর কথা, এই প্রতিবেদন ছাপাবার পরে এর মধ্যে অনেক ছাপার ত্রুটি আছে। এখানে পেশ করার আগে কমিটির উচিত ছিল সেই ত্রুটিগুলো কেটে ঠিক করে দিয়ে আমাদের হাতে দেওয়া। অনেক বানানের ভুল আছে, অনেক ত্রুটি আছে, যাই হোক। এরপর আমি যেটা বলবো, কতগুলি ব্যাপারে ঘোষবাবু বলেছেন, তবু আমার বক্তব্য এখানে আপনারা একটা দিয়েছেন যে জল সকাল 4টের সময় দেওয়া হয় কেন পড়া, কিন্তু আমি বলছি সব জায়গায় একই টাইমে কিন্তু জলটা যায় না। কোথাও 4টায় যায়, কোথাও 6টায় যায়, কোথাও 8টায়, কোথাও 9টায় যায়। সুতরাং ওই জায়গাটা বাদ দিয়ে জলের নির্দিষ্ট সময় মতো জল দেওয়া উচিত, এই কথাটা লিখতে পড়ে ভালো হতো।
দ্বিতীয়ত কথা, এখানে আমাদের এখানে যারা প্রতিনিধি এসছেন, ডেলিগেট যারা এসছেন, তাদের মধ্যে অনেক মহিলা সদস্যকে দেখলাম, কিছু কিছু ছেলে তাদেরকেও দেখলাম। আমার এখানে বক্তব্য, ঘোষবাবু বলেছেন তথাপি আমি বলছি যে আমাদের ওন ইওর ওন হাউসের যারা সদস্য, যাদের নামে বাড়ি লিজি দেওয়া আছে, তারা ছাড়া অন্য কেউ এখানে সদস্য হতে পারে বা তারা এখানে আসতে পারে ডেলিগেট, এটা বহু আগেই জানানো উচিত ছিল। এবং এই সিদ্ধান্তটা আপনারা নিয়েছেন সেটাও লিখেছেন। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, এরা নাকি সেক্টরে কাজ করে। কি কাজ করে? তাহলে তো অন্য লোককেও যে করানো যেত। আমার পরিবারের সদস্যকেই কাজ করেছে এরকম কেন? তো এখানে আমার একটা খুব খারাপ ভাষা আমি প্রয়োগ করছি, এটা আমার মনে হয় এক ধরনের স্বজন পোষণ হয়ে যাচ্ছে। আমি এসছি, আমার স্ত্রীকেও নিয়ে যেতে হবে, স্ত্রী যদি না থাকে ছেলেকেও নিয়ে যেতে হবে, এটা কিন্তু ঠিক নয়। ওটা যদি করতেই হয় সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এটা আমার ব্যক্তিগত অভিমত, জানি না সকলে কি মত করবেন। আর একটা কথা বলি যে এই যে ভবনগুলো, আপনারা যারা ভবনের আশেপাশে থাকেন, আমাদের যেটা ডিমান্ড প্লেস করা হয়েছে, যেটা দাবি সনদ দেওয়া হবে ম্যানেজমেন্টের কাছে, তার মধ্যে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, যারা ভবনের নিকটে থাকে, বিয়ে পরীক্ষা মুখে ভাতের মরশুমে তাদের রাত্রি 2টো পর্যন্ত ঘুম হয় না, বাজি এবং বীজের জন্য। আমি মনে করি এই কথাটা উল্লেখ করা উচিত। আগে পশ্চিমবঙ্গের নিয়ম ছিল 10টা, তারপর হলো 11টা, এখন হোল নাইট কোনো না কোনো দিন ফাংশন হচ্ছে। বাজি, শব্দবাজি নিষিদ্ধ, কিন্তু শব্দবাজি মনে হয় এখান থেকে ফোটালে পরে ঝাড়খণ্ডে আওয়াজ পাওয়া যাবে, এই ধরনের বাজি হচ্ছে। আমি যেহেতু ভবনের নজদিকে থাকি, সেই জন্য এটা আমার প্রচন্ড অসুবিধা হয়। বাড়িতে অসুস্থ লোক তো দূরের কথা, ছোট বাচ্চা থাকলে চমকে চমকে উঠছে। এটার বিরুদ্ধে আপনাদের একটা কথা অন্তত লেখা উচিত ছিল, যে আমরা ম্যানেজমেন্টকে বাধ্য করবো যে এই শব্দটা যেন, কারণ এটা তো আমরাই করছি, আমাদের নীতিগত কোনো শিক্ষাও নেই। আমার ছেলের বিয়েতে আমি রাত্রি 2টো পর্যন্ত বাজি পড়াচ্ছি, হোয়াট ইজ দিস? কেন হবে? এই শব্দটাও নেওয়া উচিত। দ্বিতীয়ত কথা, আমার কাছে যতদূর খবর আছে, ইতিপূর্বে যেটা ডেপুটেশন দেওয়া হয়েছিল, সেখানে ম্যানেজমেন্ট থেকে আমাদেরকে কোনো পাত্তাই দেয়। আপনারা কারা? আপনাদের সঙ্গে আমরা কথা বলবো না, ইউনিয়নের প্রতিনিধি ছাড়া। এখানে যারা ইউনিয়নের প্রতিনিধি আছেন, তারা আমাদের ডিমান্ডের সঙ্গে একমত তো? বিভিন্ন প্রোগ্রামে কিন্তু আপনারা একমত হন না, এখানে স্বীকারও করে গেছে। আমার বক্তব্য, আমাদের ম্যানেজমেন্টকে ধমকি দেওয়ার আগে ইউনিয়নের কাছে যাওয়া উচিত, যে আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ইউনিয়নের সদস্য ছিলাম চাকরি করাকালে, এবং তোমরা যারা ওখানে আছো তারাও কিন্তু 2 দিন বাদে আমাদের দলের নাম লেখাবে। তাহলে তোমরা আগে স্বীকৃতি দাও, তোমরা আমাদেরকে নিয়ে যাবে ম্যানেজমেন্টের কাছে, যে এরা যেটা বলছে সেটা আমাদেরই কথা। আপনারা আমাদের সঙ্গে কথা বলার আগে এদের কথাগুলো শুনুন, এটা আমার বক্তব্য। আর একটা হচ্ছে, মাসে অন্তত, এক ভদ্রমহিলা বলে গেছে, মাসে অন্তত একবার এখানে সভা করা উচিত। আগে মাঝে মধ্যে হতো 18 নম্বর হোস্টেলে, যেখানে আমাদের অফিস, সভা হতো। সেখানে একটা সবাইকে নিয়ে, সদস্যদেরকে নিয়ে সভা করা উচিত। এবং সভার বারটা যদি রবিবার হয়, সকলেরই সুবিধা হবে। আমার মনে হয় এটা করলে পরে নিজেদের মধ্যে আদান প্রদানটা ভালো হয়, এটা করা উচিত। আর এই কনফারেন্সের যে সিদ্ধান্ত, আমার মনে হয় শুধুমাত্র সদস্যদের মধ্যে হওয়া উচিত ছিল। আমন্ত্রিত অতিথি যারা ছিলেন তাদের বক্তব্য পেশ করার পরে এটা আলাদাভাবে করা উচিত ছিল। কারণ আমার অ্যাসোসিয়েশনের কি বক্তব্য আমি বাইরের লোককে জানাতে বাধ্য নই, আমরা নিজেরাই করব। সেই জায়গাটায় একটু ত্রুটি আছে বলে আমার মনে হয়। আর একটা জিনিস আমি শেষ বক্তব্য রাখছি, যারা লাইসেন্সি আছেন তারা কেন আমাদের সঙ্গে একসঙ্গে যাবে না, এটাও তো আমাদের ডিমান্ডে থাকা উচিত। যে যারা লাইসেন্সের কোয়ার্টার নিয়েছে তারা আগে নেয়নি, তাতে কি এমন অপরাধ করেছে? তারা আজকে আমার অ্যাসোসিয়েশনের মেম্বার করতে হবে, এবং তাদেরকে ম্যানেজমেন্টের কাছে নিয়ে, যে আমরা তারাও তো তো 3 বছর হোক আর 5 বছর হোক, আমি 90 বছরে এমন কিছু লাট সাহেব হয়ে যায়নি, কারণ আমার গাড়িটা ভাঙছে আজকে, ওর বাড়িটাও ভাঙছে আজকে। সুতরাং আমার মনে হয় আমরা যদি একত্র হই, আরো বড় আন্দোলন করতে পারবো। এবং তার সঙ্গে ইউনিয়নকে অবশ্যই থাকতে হবে।
যে কোনো অবস্থায় তারা যেন আমাদেরকে সমর্থন করে, এই দাবি সনদ পেশ করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমি আজকে এই প্রতিবেদন সম্পর্কে একটি কথা বলি। প্রথমত, যে প্রতিবেদনে লেখা আছে কিছুদিন থেকে লিজি বাড়িগুলি ছবিগুলি তুলে নিয়ে যাচ্ছে, যে ছবি তুলছে তাকে জিজ্ঞাসা করলে বলছে কর্তৃপক্ষের নির্দেশে আমরা এই কাজ করছি, কোনো কারণের কথা জানি না। এই প্রসঙ্গে আমি জানাই যে যতদূর আমরা খবর পেয়েছি যে ছবি তুলে নিয়ে যাবার পর খুব সম্ভবত যারা সিঁড়ি ঘর করেছেন বা ছাদ ওঠার জন্য বা পরিষ্কার করার জন্য অথবা দ্বিতল করেছেন, তাদেরকে তার ডেমোলিশ করে রিপোর্ট করার জন্য অলরেডি নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ, এবং যদি এটা না করা হয় তাহলে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তো এই প্রসঙ্গটা আমি আমাদের প্রেসিডিয়ামকে জানাচ্ছি যে এটি আপনাদের নজরে রাখবেন। এছাড়া আমি মনোজ কুমার ভট্টাচার্য একটি এই যে মরণোত্তর চক্ষুদান নিয়ে যে আমাদের সামাজিক মহৎ কাজের জন্য আমাদের এই অল ইন্ডিয়া অনার্স অ্যাসোসিয়েশন এগিয়ে এসেছে, সেই মরণোত্তর চক্ষুদানের দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি আমি সহসভাপতি, এবং যেটুকু ভুল ছিল মাননীয় প্রতিবেদক উনি জানিয়ে দিয়েছেন যে ব্লাইন্ড রিলিফ সোসাইটি স্পেলিংটা BLIND হবে, তার আগে দুর্গাপুর, আর আমার ঠিকানাটা হবে 4-8 চণ্ডীদাস। তো এই যে মরণোত্তর চক্ষুদানের মতো সামাজিক মহৎ কাজ, যদিও খুব সময় অল্প, আপনারা কিছু যদি জানতে চান যে কারা চক্ষুদান করতে পারেন, কিভাবে করতে পারেন বা ইত্যাদি সম্বন্ধে বিস্তারিত আলোচনা, সেটা অবশ্যই আমি করতে পারি। প্রেসিডিয়াম যখন সময় দেবেন আমাকে মঞ্চে ডেকে নেবেন, যদি মনে হয় যে এই সম্বন্ধে কিছু আপনাদের জানানোর প্রয়োজন। আমাকে আশা করব প্রেসিডিয়াম যদি মনে করেন আমাকে সময় মতো ডেকে নেবেন, কারণ এখন সময় অল্পের মধ্যে শুধু প্রতিবেদনের উপরে বক্তব্য রাখার জন্য ডাকা হয়েছে। এই সম্মেলনের সাফল্য কামনা করে আমি দু একটি কথা বলছি। আমরাও রিটায়ার্ড এমপ্লয়ি, আমরা লাইসেন্সিংয়ে কোয়ার্টার পেয়েছি, আপনাদের সঙ্গে ওতপ্রোতভাবে আমরা জড়িত। যদিও আপনারা এমপ্লয়ি লিজিং, আমরা লাইসেন্সিং, কিন্তু আপনাদের প্রত্যেকটা সঙ্গে আমরা থাকি এবং থাকবো। এই অঙ্গীকার করে আপনাদের সম্মেলনকে সাফল্য কামনা করে আমি আর বেশি কিছু বলবো না। আপনাদের আন্দোলন দীর্ঘজীবী হোক। আমি দুর্গাপুরে আছি, অথচ সম্মেলনে উপস্থিত থাকতে পারবো না, এটা অসম্ভব। আমি এসেছি বাড়ির সঙ্গে কথাবার্তা বলে এসেছি, আমাকে সামান্য একটু সময় দিয়েছে বাড়ির থেকে, যাও একটু দেখে এসো, তাড়াতাড়ি চলে আসো। পারলাম না, অনেকক্ষণ আছি, ভালো হতো যদি শেষ পর্যন্ত আমি থাকতে পারতাম। আমার পাটা তো এখানে আটকে গেছে, মনটা এখানে থেকে গেল, দেহটা নিয়ে বাড়ি চলে গেল, শরীরটা খুবই খারাপ। তো আমি আশা করি আমার এই চলে যাওয়ার জন্য আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। এই সংগঠনের শ্রীবৃদ্ধি হোক দিন দিন, একটা আগামী দিনে মহিলের আকার ধারণ করুন, কারণ এইটাই হচ্ছে আজ দুর্গাপুর স্টিল টাউনের চাহিদা। নাহলে এই সংগঠনগুলো আর টিকিয়ে রাখা যাবে না।
আপনারা টিকিয়ে রাখুন। আমি যতদিন বেঁচে আছি আমি তো আছি, থাকবো, আসবো, কিন্তু আমি আজকে আর অসুবিধা হচ্ছে, আর আমার পক্ষে থাকা সম্ভবপর হচ্ছে না। এর জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আমার বাবা মতিলাল মুর্মু, যিনি গত হয়েছেন, তার জায়গাতে আমি আজকে এসেছি। তো আমার সেরকম কিছু বলার নেই। আমার যেটা বলার সেটা হচ্ছে, যে কোনো কাজ আমরা যখন একসাথে করবো তার পাওয়ারটা অন্যরকম হয়। যখন আমি একা যাবো বিল্ডিং নিয়ে কোনো কমপ্লেন জানাতে, তখন সেটা কিরকম হয়, আর সবাই মিলে জানালে কিরকম হয়, আমরা মনে হয় সবাই অবগত আছি। তাই সবাইকে আমি নমস্কার জানাচ্ছি এবং সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আজকে দাঁড়িয়ে আমি যেটা দেখলাম, যে আজকে এই যে আপনারা, এই যে আমার কাকু জেঠু যেরকমই সম্পর্ক হয়, তারা আজকে কত সুন্দর একসাথে মিলিত হয়েছেন। তাহলে আমরা তো পারি, আমরা যারা ইয়ং ব্যাচ, আমরা যদি এখানে আসি সবাই মিলে এবং এনাদেরকে যদি আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, মনে হয় এই সংগঠন আরো শক্তপোক্ত হয়। আমার মনে হয় আসুন না সবাই মিলে যারা আছি, যে কাকুরা আছে তাদের ছেলেমেয়েরা সবাই আমরা আসি কাকুদেরকে একটু হেল্প করার জন্য। আমার বিশেষ কিছু বলার নেই, আমি এটুকু বলার জন্যই আজকে মঞ্চে এসেছিলাম। আমরা নিয়ে বিভিন্ন আলোচনা করেছি আমাদের মধ্যে, আমরা বিভিন্ন রোড সম্মেলনে একই অভিযোগ শুনেছি এবং এটা আমাদের প্রত্যেকের দাবি। কেউ বলেছেন বছরে দুবার বিল দিতে হবে, কেউ বলেছেন 4 বার বিল হলে ভালো হয়। কিন্তু সমস্যাটা কোথায়? আমি কিন্তু কর্তৃপক্ষের পক্ষ নিয়ে বলছি না। ওদের কাছে গেলে প্রথম কথা হচ্ছে আমাদের কোনো কথা শুনতেই চান না। ইউনিয়ন ছাড়া তারা কিছু চেনেন না। আমরা কয়েকবার চিঠি দিয়েছি। এই রিসেন্টলি এই সম্মেলনে কতদিন আগে বলে দিন 15 আগে না, 15-20 আগে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলাম। এই যে রিসেন্টলি এবারে যে বিলটা এসেছে, সেই বিলের সাথে একটা নতুন দেখলাম যে গার্বেজের বিল। এটা আপনারা অনেকেই বলার চেষ্টা করেছেন, যে সার্ভিসটা কিন্তু দিচ্ছে যারা, সেটা হচ্ছে আমাদের ডিএমসি। অথচ আমরা দেখলাম গ্যারেন্টিং এ এই 2025-এর 31 মার্চ পর্যন্ত 840 টাকা, মানে মাসে 70 টাকা করে একটা থোক কেটে দিয়ে দিয়েছে। আজকে কারোর সাথে কোনো আলোচনা নেই, কোনো পরিকল্পনা নেই, এবং দুম করে 840 টাকা একবারে দিয়ে দেওয়া একটা বছরে, এর কোনো আমাদের কাছে এর কোনো মানে কি বলবো, আমাদের কাছে একটা অবাস্তব ব্যাপার বলে মনে হলো। পাশাপাশি কোনো একজন বলেছেন যে ডিএমসি স্টেশনে 40 টাকা করে নেয়। তাহলে আমাদের এখানে যদি ডিএমসি করে নিয়ে থাকে, কেউ কেউ বলেছেন যে এটা এখানে বলেনি, কিন্তু আমরা আলোচনার মাধ্যমে শুনেছি যে কোনো কোনো জায়গাতে যে ডিএমসি 40 টাকা করে নেয়, কোন কোম্পানি আমি জানি না, কিন্তু আমাদের 70 টাকা করে নেওয়া হলো। কার সাথে যুক্তি করে কিভাবে নেওয়া হলো আমি জানি না। এই হলো মোটামুটি চাকরি। অমর চ্যাটার্জি, দিলীপ কুমার সিনহা, সমীর চ্যাটার্জি, গণেশ চ্যাটার্জি, দীপক সিং, ধরণীধর চক্রবর্তী, কমল ঘোষ, কনকেন্দ্র ভূঁইয়া, গোপাল কর, পরিমল দাস, মনোজ কুমার ভট্টাচার্য, মানিকচন্দ্র নাথ, প্রদীপ কুমার চক্রবর্তী, সরোজ কুমার সিনহা, অঙ্কুশ কুমার সিনহা, মৃণাল কর, প্রদ্যুৎ মুখার্জি, সোমেশ চক্রবর্তী, সুকুমার জানা, স্বপন ধর, বাণী পাল অবশ্য আউট অফ স্টেশন, এই সম্মেলনে আসতে পারেনি। উনি বলেছিলেন যে উনি একটু বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে। গোরাচাঁদ চ্যাটার্জি, গোরাচাঁদ আচার্য, সরি, শ্রীমতী রঞ্জনী গুই, মালতী সরকার, মৌসুমী ঘোষ, প্রতুল চ্যাটার্জি, মৃত্যুঞ্জয় হালদার, মনিকা ব্যানার্জি, গীতা সিনহা, মালা কর, অপর্ণা মিত্র। এরপরে আরো দুটি নাম কেউ আসতে, প্রথমে আজকে যারা উপস্থিত আছেন
প্রত্যেকে আমি এই মঞ্চে ডেকে নিচ্ছি। তরঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গায়ে তব জয় গায়।